আর্জেন্টিনার কোন জেনারেশনটা থেকে আসলে তুমি ফুটবল দেখা শুরু করো এবং কেন আর্জেন্টিনাকেই হচ্ছে নিজের দল হিসেবে সিলেক্ট করার প্রসেসটা আসলে কি ছিল? প্রসেসটা অনেকটা ভাইয়ার মতোই। 2010 বিশ্বকাপের সময় থেকে, তখন আমি খুব সম্ভবত ক্লাস 3-তে বা 4-এ এরকম পড়ি। তো এরকম জুন জুলাই মাসে বাবা হচ্ছে একটা পোস্টার নিয়ে আসলেন অফিস থেকে। পোস্টারটা নিয়ে এসে আমাকে দিলেন, তো দেওয়ার পরে বললেন যে এটা খোলো। তো খুললাম, খুলে দেখলাম যে ঝাঁকড়া চুল, এরকম চুল আছে, একজন খেলোয়াড়, তিনি মানে পায়ে বল, তিনি দৌড়াচ্ছেন খুব ক্ষিপ্র গতি, তার লেখা ছোট্ট করে লেখা অপ্রতিরোধ্য মেসি। তো বাবা বললেন যে ও হলো মেসি, এবার হচ্ছে একটু মানে কি বলে ওয়ার্ল্ড কাপে উঠতে একটু সমস্যা হয়ে গেছিলো, তো মেসি হচ্ছে ওয়ার্ল্ড কাপে তুলে নিয়ে আসছে আর্জেন্টিনাকে, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস টিম। তো আমি জিনিসটা ফিল করতে পারলাম যখন জার্মানির কাছে আর্জেন্টিনা 4টা খায় হারলো। তো ওটা হারার পরে আই ওয়াজ মানে ক্রাইং লাইক ম্যাড। আমি মানে কিসের জন্য কাঁদতেছিলাম যখন আসলে চিন্তা করতেছি, তখন আমার মাথায় এটা আসলো যে আমি মেসিকে আর খেলতে দেখতে পারবো না। তখন এত কিছু বুঝি না, ক্লাব ফুটবল নিয়ে কোনো ধারণা নেই, জাস্ট এইটুকুই জানতাম যে মেসিকে আর খেলতে দেখতে পারবো না। আই ওয়াজ ক্রাইং, মানে আমাকে কেউ থামাইতে পারতেছে না। তো তারপরে আস্তে 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 বড় ভাইদের থেকে শোনা যে ক্লাব ফুটবলে মেসি খেলে, তুমি সারা বছরই মেসিকে দেখতে পারবা, এইটা 4 বছর পর পর আসে, তখন আর্জেন্টিনা জার্সিতে দেখবা। সেই থেকে বার্সেলোনার প্রতি একটা আলাদা ভালো লাগা শুরু, সেখান থেকে বার্সা ফ্যান হওয়া, এরপর আস্তে আস্তে আর্জেন্টিনার সাথেও যাত্রাটা, উত্থান পতন সব কিছুই ছিল। 2014 পর থেকে 21 পর্যন্ত যেই সময়টা গেছে সেটা খুবই টাফ টাইম ছিল। এবং আমরা যারা ছোট ছিলাম, মানে যারা তখন আসলে অনেক বেশি খেলা বুঝতো বা ভিতরে ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল জিনিসগুলো জানতো, তখন তারা অন্যভাবে জিনিসগুলোকে বিশ্লেষণ করতো। বাট তখন আমরা যারা আবেগের জায়গা থেকে দেখতাম, যারা আমরা স্কুল স্টুডেন্ট ছিলাম, শুধুমাত্র খেলাটা দেখি, খেলাটা বুঝি, জিততে হবে, আগাতে হবে, ট্রফি জিততে হবে, এই মানে চিন্তাভাবনা নিয়ে আমরা যারা খেলা দেখতাম, তাদের জন্য এই সময়টা খুবই টাফ ছিল। সো ওইখান থেকে 21-এর কোপা আমেরিকা জেতা, 22-এ ফিনালিসিমা জেতা, তারপরে আবার ওয়ার্ল্ড কাপ জেতা, আবারও কোপা আমেরিকা জেতা, এবং এই যে আজকে সেমিফাইনাল। সো ইট ওয়াজ আ হিউজ জার্নি। ইউ স্পিক ফর এভরি মেসি ফ্যান আউট দেয়ার, কোনো সন্দেহ নেই ব্যাপারে। ওকে, আমরা একটু যদি এখন ফ্যান্ডম থেকে হালকা একটু সরে এসে একটু ফুটবলের ভিতরে ঢোকার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা কালকে একটা বিশাল ম্যাচ দেখে ফেললাম যেখানে ফ্রান্সকে স্পেন আটকায় দিল। এবং এটা আসলে হেডলাইন না যে স্পেনের সাথে ফ্রান্স হারছে, হেডলাইনটা হচ্ছে যে ফ্রান্স মোটামুটি কালকে খেলতেই পারে নাই, ফ্রান্স কালকে স্পেনের সাথে দাঁড়াইতেই পারে নাই। টেকনিক্যালি দুই জায়গা থেকেই আসলে স্পেন গট দ্য আপার হ্যান্ড অন ফ্রান্স। এবং ওইখানে আসলে যেটা আমরা সবসময় বলে আসছি বা আমরা চিন্তা করে আসছি যে কাকে থামাবে, ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে কাকে থামাবে, কালকে সবাইকেই থামায় দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় যে ইনিশিয়ালি সালিবার ইনজুরিটাও একটা বড় রোল প্লে করছে। সো ওয়াহিদ ভাই, আপনার কাছ থেকেই আগে জানতে চাই যে গতকালকের খেলাটা আপনার কাছে কেমন মনে হয়েছে, এবং অ্যাজ এ ফ্যান আপনি কি আসলে ফ্রান্সকে ফেভারিট হিসেবে দেখছিলেন কিনা, এবং ফ্রান্সের এরকম একটা পরাজয়ের পর এখন কি স্পেনকে থামানোর মতো কোনো দল দেখছেন কিনা? অবিশ্বাস্য বলতে কিছু নাই, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে আমার কাছে মনে হয় ওভার কনফিডেন্স এখানে কিছুটা রোল প্লে করেছে, এবং ওভার কনফিডেন্স ফ্রান্সকে কিছুটা মানে বলো না, মানে প্রত্যেকটা পত্রিকায় এমনভাবে আসছে যে শ্বাসরুদ্ধ করে ফ্রান্সকে মারা হয়েছে। হ্যাঁ, আমি যখন খেলা দেখতেছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যে সেই ফ্রান্স, যে ফ্রান্সের জন্য আসলে আমি রাত জেগে খেলা দেখা মানে অপেক্ষা করছিলাম যে তারা একটা ওয়ান্ডারফুল খেলা আমাদেরকে উপহার দেবে, সেখানে তারা পাত্তাই পাচ্ছিল না। এবং শেষ মুহূর্তে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু খেলোয়াড় সুলভ ছিল না। স্পেন অনেক ভালো খেলেছে, হ্যাঁ স্পেন অনেক ভালো খেলেছে, সেজন্যই ফ্রান্স তাদের সাথে কুলিয়ে উঠতে পারে নাই। তাদের কনফিডেন্স হয়তো ছিল যে আমরা শেষ মুহূর্তেও, আমি একজন আমার মামা ফ্রান্সে থাকে, তাকে আমি ফোন করলাম যে মামা কী অবস্থা, তখন একটা গোল হজম করছে, তখন মামা বললো যে উই আর কনফিডেন্ট, আমরা 3টা গোল দিব, মামা তুমি টেনশন নিও না, মানে রিল্যাক্স। অনেক দর্শক সেখানে খেলা দেখতেছে ফ্রান্সের একটা মানে আউটডোরে, তো মামা বললো রিল্যাক্স মামা, আমরা 3টা দেবো না। ওভার কনফিডেন্স, আমার কাছে মনে হয় প্লেয়ারদের মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করেছিল। আমার না একদম মানে শুরু থেকে, মানে আমরা তো হচ্ছে লাইন আপটা মোটামুটি 1.5 ঘন্টা আগে পেয়ে যাই, তো 11:30-12টার দিকে যখন ওই লাইন আপটা পেলাম হাতে, তখন দেখলাম যে দিদিয়ার দেশম তার পুরো টুর্নামেন্টে তিনি যেভাবে খেলেছেন, ঠিক ওই ফরমেশনে, ওই ট্যাকটিক্সে তিনি খেলবেন। অবশ্যই তার স্ট্রেংথের জায়গায় অ্যাটাকেই তিনি আসলে বেশি গুরুত্ব দেবেন, কিন্তু এখানে গেম রিডিংয়ের একটা ব্যাপার ছিল। আপনি যখন মানে ফ্যাবিয়ান রুইজ, এই পাশে আপনার ড্যানি অলমো, আবার সাথে রদ্রি খেলছেন, এইরকম একটা মিডফিল্ড সেটআপের এগেনস্টে খেলবেন, যারা মিডফিল্ড ব্লক করে তারপরে আপনার অ্যাটাকে যাবেন এবং পজিশনাল ফুটবল খেলে,
তাদের এগেইনস্টে আপনি যখন খেলবেন তখন আপনি দুজন হোল্ডিং মিডফিল্ডার দিয়ে আসলে কতটুকু প্রগ্রেস করতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার থাকে। রদ্রি, আমি বলবো রদ্রি এবার অনেক বেশি আন্ডাররেটেড অ্যাজ আ মিডফিল্ডার। তিনি যেভাবে খেলেছেন, ক্যাপ্টেন্স আর্মব্যান্ড তার কাছে, তিনি পুরো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবার স্পেনকে। যদিও মানে লাইমলাইটে খুব একটা তিনি আসেননি, বাট পেছন থেকে যেভাবে তিনি আসলে দলকে ধরে রেখেছেন। আমি যদি স্পেনের ব্যাকলাইনটার কথা বলি, উনাই সিমন গতকালকে অসাধারণ পারফর্ম করেছেন, মতো হয়তো তার মানে জীবনের সেরা গেম স্পেনের জার্সিতে তিনি কালকে খেলেছেন। সঙ্গে পাউ কুবার্সির কথা বলতে হবে, অলরেডি এই ওয়ার্ল্ড কাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় তিনি উপরেই থাকবেন। আমি বলবো বেস্ট ডিফেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। অফকোর্স এবং গতকালকে এমবাপ্পেকে যেভাবে তিনি আটকেছেন, লাপোর্তে আছেন এই পাশে, কুকুরিয়া যেভাবে খেলেছেন, একটা হলুদ কার্ড নিয়ে একজন লেফট ব্যাক বা ফুল ব্যাক এইভাবে আসলে পুরো ম্যাচ ডমিনেট করতে পারে। আমি এরকম উইঙ্গারদের সাথে এক্স্যাক্টলি দিদিয়ার দেশম কোনো রকম কোনো মানে ট্যাকটিক্যাল চেঞ্জেসে তিনি যাননি। ইভেন যখন 2 গোলে পিছিয়ে আছেন তিনি ওলিসেকে উঠিয়ে রায়ান চেরকিকে নামালেন, অর্থাৎ তার এরিয়াল থ্রেট ক্রিয়েট করার মতো তার কোনো মানে আমরা ইন্টেনশন দেখিনি। তিনি একই প্ল্যানে একই ট্যাকটিক্সে খেলে যেতে চাইলেন। এমবাপ্পে বা ডেম্বেলের যে স্পিড বা তাদের যে আসলে 2 পায়ে যে শট নেওয়ার অ্যাবিলিটি সেগুলোকে তিনি টার্গেট করলেন। বাট আমার কাছে মনে হয় সেখানে ডেম্বেলেকে উঠিয়ে যদি আমরা এমবাপ্পেকে একটা উইংয়ে দেখতাম এবং মাঝখানে যদি মাতেতা বা থুরামের মতো এরিয়াল থ্রেট ক্রিয়েট করার মতো ফিজিক্যালি স্ট্রং কোনো ফরওয়ার্ডকে আমরা পেতাম, হয়তো যদি ট্যাকটিক্সে কিছু চেঞ্জ আসতো তাহলে হয়তো আমরা স্পেনকে আবার কাম ব্যাক করতে দেখতে পেতাম। সেনেগাল ম্যাচটা আপনার মনে থাকার কথা, প্রথম ম্যাচটা ফার্স্ট হাফে তারা কিন্তু এরকম একটু ঝামেলায় পড়েছিল, সেটা আবার কাম ব্যাক করেছে, সেটা সেনেগাল জন্য সম্ভব হয়েছিল। বাট আপনি যখন কোয়ালিটি লাইক স্পেনের সামনে পড়বেন সেখানে আসলে আপনার ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ফর আ রিজন। এক্স্যাক্টলি, এবং ইটস লামিন টু এমবাপ্পে নীল এখন পর্যন্ত স্কোর লাইনটা। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.